জামাতের যে এই ব্যাপারটা যে যে জামাতে ভোট দিবে সে জামাতের টিকিট পেয়ে যাবে, যে জামাতের যে ইশতেহারটা আমরা দেখলাম সেটার মধ্যে আমরা দেখলাম যে নারীদের কর্মঘণ্টা তারা 5 ঘন্টায় নিয়ে আসবে। জামাত কি আসলে খেলাফতে বিশ্বাসী? গণতন্ত্রের সাথে কিভাবে খেলাফতকে নিয়ে আসবে? অনেক ইসলামী দল আছে তারা বলছে যে গণতন্ত্র হচ্ছে টোটালি হারাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টের নতুন একটি এপিসোডে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় ইমন ভাই। আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে এবং তোমার সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। তো ইমন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমন ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। আমার পরিচয়, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি একজন উদ্যোক্তা। আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এবং পাশাপাশি রাজনৈতিকভাবে আমি একজন ধার্মিকভাবে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম। ইসলামকে ধারণ করি, ইসলামকে ধারণ করার চেষ্টা করি। আর রাজনৈতিকভাবে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন সমর্থক একজন। তো আপাতত আমি মনে করি এটাই একটা ভালো পরিচয়। তো ইমন ভাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটি আছে সেটা নিয়ে। তো আমার যে প্রথম প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে, রাজনীতি সম্পর্কে আপনি বর্তমান প্রেক্ষাপটটা আসলে আপনি কি দেখছেন? বর্তমান রাজনীতি সম্পর্কে আমি যেটা দেখছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের জুলাইয়ের যে স্টেক হোল্ডার যারা আছেন, তারা অ্যাকচুয়ালি একটা সময় তারা একত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। এখন যেহেতু তাদের একটা সময় এসেছে, একটা পলিটিক্স এর সময়, যে যার পলিটিক্স প্র্যাকটিস করছে। এখন এর মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী, আমরা জানি সবসময় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। বাট এখন যে সময়টা আসছে, এই সময়টা বিএনপি চাচ্ছে একক সরকার গঠন করার জন্য, জামায়াত ইসলামও চাচ্ছে, তার একটা জোট, একটা বৃহত্তর একটা জোট গঠন করেছে। তো এটা নিয়ে আগায় যাওয়ার জন্য তো বিভিন্ন প্রেক্ষাপটে তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে যার ন্যারেটিভ এবং যার অবস্থান জনগণের সামনে ব্যক্ত করতেছে। জনগণ যেহেতু গণতান্ত্রিক দেশ, জনগণ ডিসাইড করে ভবিষ্যতে এটার ফিউচার কি আসতে পারে। তো ইমন ভাই, আপনারা এখন বর্তমানে কোন আসনে অবস্থান করছেন একটু জানতে পারি কি? এবং এই আসনের প্রার্থীদের সম্পর্কে আপনার মতামতটা আসলে কি? অ্যাকচুয়ালি বর্তমানে আমরা অবস্থান করছি সবুজবাগ, খিলগাঁও এবং মুগদা থানা নিয়ে আমাদের সংসদীয় আসন ঢাকা ৯ এবং ৯ আসনে আমি যেটা দেখতেছি, এটা হচ্ছে আমি মনে করি, দ্যাটস মাই বিলিভ দ্যাট, যে আমাদের যতগুলো বাংলাদেশে আসন হচ্ছে, যার মধ্যে সবচেয়ে বেশি সম্প্রীতি এবং সবচেয়ে বেশি পজিটিভ অ্যাক্টিভিটিস, পজিটিভ অ্যাওয়ারনেস এবং একটা ভালো ব্যবহারের একটা প্রতিযোগিতা চলছে। দ্যাটস ওয়াই আই এম প্রাউড অফ মাই ইলেকশন সিট। এই হচ্ছে আমাদের বর্তমান যে আসন আছে, ঢাকা আসন ৯ এই চিত্র। কিন্তু আমরা একটা ডিফারেন্ট জায়গা থেকে দেখি, বাংলাদেশের সামগ্রিক বাংলাদেশের প্রিপারেশনটা আমি একটু অন্যরকমই দেখতেছি। সামগ্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করতেছে। তাদের দ্বারা অপরাধ সংঘটিত হচ্ছে সবচেয়ে কম। তাদের দ্বারা দায়িত্বশীল ভূমিকা আসছে সবচেয়ে বেশি। এবং তাদের যে ম্যানস হিউম্যান সোর্স, তাদের তাদের যে জনশক্তি, তাদের যে সাংগঠনিক শক্তি, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপকামিং সময়ে নেতৃত্বে আমার কাছে যেরকম একই সাথে মনে হচ্ছে যে আমাদের ঢাকা ৯ আসন নিয়ে আমি একটু টোটালি কনফিউজ। ৩ টা ভদ্র ভালো মানুষের মধ্যে চুজ করাটা একটু টাফ হয়ে যায় এজ এ নাগরিক হিসেবে। এবং ঠিক অপোজিট একটা জায়গায় সামগ্রিকভাবে আমার জন্য এটা খুবই ইজি যে আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে আপকামিং সময়ে ক্ষমতায় আসার জন্য এবং দেশটাকে পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে বেটার চয়েস আমি মনে করছি। এবং আমরা যেটা দেখতেছি যে অ ৯ আসনের মধ্যে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভাই, তারপরে আছেন আমাদের এনসিপি প্রার্থী অ্যাডভোকেট জাবির রাসিন, তারপর দেখতেছি ডক্টর তাসনিম জারা। তিনজনই তার ফিল্ডে খুবই পরিচিত এবং খুবই সম্মানীয় একটা প্রার্থী আরেকটা প্রার্থীর সাথে খুব আজ পর্যন্ত নট আ সিঙ্গেল তাদের মধ্যে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট দেখছি না। তারা এখন পর্যন্ত আমি দেখতেছি যে বিশেষ করে বিএনপি প্রার্থী যিনি আছেন উনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করতেছেন। বাকি অন্য সব পুরা দেশে আমরা যা দেখতেছি তার থেকে একেবারে বিপরীত দেখতেছি। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ উই এক্সপেক্ট। আমরা এটাই প্রত্যাশা করি। তো কেন আপনার মনে হয় যে জামাত ইসলাম এবং 11 দলীয় যে জোট, এটা আপনার কাছে কেন বেটার মনে হচ্ছে?
হ্যাঁ, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাংলাদেশ জামায়াত ইসলামকে কেন আমাকে বেটার মনে হচ্ছে। এর অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো কারণের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে অ্যাজ এ নাগরিক হিসেবে। ১ম সবচেয়ে ১ম যে আমার যে কাজটা আমি অ্যাজ এ মুসলিম, আমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক। এই ২ টা আমার পরিচয়। তো বাংলাদেশের আ নাগরিক হিসেবে আমি দেখব যে কোন রাজনৈতিক দলটা সবচেয়ে বেশি বেটার ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে এবং সবচেয়ে কম অপরাধ সংগঠিত হচ্ছে যাদের দ্বারা। ক্লিয়ার? তো এখানে আর অ্যাজ এ মুসলিম হিসাবে আমি দেখব, আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমি চাই যে ইসলামী মতাদর্শ, ইসলামের শরিয়ার মতাদর্শের মূলনীতির ভিত্তিতে আমার দেশটা পরিচালিত হোক। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে অন্য যতগুলো দল আছে তার মধ্যে থেকে ইসলামকে বেটার রিপ্রেজেন্ট করতে পারবে আপকামিং সময়ে এবং ভালো রাষ্ট্র ফাংশন করতে পারবে। সেই ২ দিক থেকে এক্সপেক্ট করলে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি মনে করি যে বাংলাদেশ আ জামায়াত ইসলামী বেটার চয়েস না, অনলি ওয়ান চয়েস। দ্যাট ইস জি, জি, অবশ্যই। জামাতের যে এই ব্যাপারটা যে জামাতে ভোট দিবে সে জান্নাতের টিকেট পেয়ে যাবে। একটু রসিকতা সহকারেই বললাম আসলে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে অ্যাকচুয়ালি খুবই কমন একটা প্রশ্ন সেটা যেটা তুমি জিজ্ঞাসা করলা যে জান্নাতের যে টিকিট, এটা অ্যাকচুয়ালি না একটা ন্যারেটিভ আমার কাছে মনে হয়। এটার আসলে কোনো বাস্তবতা আমি দেখছি না। বাস্তবতা দেখছি না কেন? কারণ একটা ব্যাপার একটু সূক্ষ্মভাবে আমরা বোঝার চেষ্টা করি। জামায়াত ইসলাম একটা ইসলামী মতাদর্শ ভিত্তিক একটা দল। আর অন্য যেকোনো পার্টিস আমি এবিসিডি এক্স ওয়াই জেড যেটাই বলি তারা হচ্ছে সেকুলার একটা দল। সেকুলার দল কি? ধর্মনিরপেক্ষবাদের মূল মন্ত্রটা কি? মূল মন্ত্রটা হচ্ছে ইহলৌকিকতা। তুমি চেক করে দেখতে পারো। আ অক্সফোর্ড ডিকশনারি চেক করে দেখতে পারো যে ইহলৌকিকতা। যে এটা পরকাল নিয়ে কাজ করবে না। তারা ইহকালটা নিয়ে বর্তমান সময়টা নিয়ে তারা কাজ করবে। আমরা যে লাইফটা লিড করতেছি এবং একটা ধর্ম মতাদর্শের দল সে ইহকাল না, সে কাজ করবে একটা পরকাল নিয়ে কাজ করবে। যদিও আমি এখন পর্যন্ত দেখিনি কখনো নট সিঙ্গেল পারসন দায়িত্বশীল কেউ জামায়াত ইসলামী বলতেছে যে জান্নাতের ভোট দিলেই সে সরাসরি জান্নাতে চলে যাবে। এরকম আমি বলতে এট লিস্ট আমি শুনিনি গুরুত্বপূর্ণ জায়গা থেকে। বাট যদি এটা বলেও যদি এটা বলেও তো তাহলে সমস্যা কোথায়? এটা জাস্ট নির্বাচন আচরণবিধি লঙ্ঘন না হলেই হলো। যদি সে বলে সে পরকাল অফার করতেই পারে। কারণ সে তো পরকাল ভিত্তিক পলিটিক্স করতেছে। সে বলতেছে যে, "তুমি একটা বেটার পলিটিক্স করো, তুমি এলাকার উন্নয়ন করো, তুমি সংগঠনে সময় দাও, তুমি আরো বেশি ওয়েলফেয়ার পলিটিক্স করো, আখিরাতে তুমি নাজাত পাইবা।" তো সে যদি আখিরাতের পুরস্কারটা আ আ পিক করে সে যদি বাস্তব সময়ে যদি একটা ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে, তো এখানে সমস্যাটা কোথায়? আর ঠিক অন দ্য আদার হ্যান্ড যদি অন্য কোনো সেকুলার দল যারা কোনো আখিরাত তাদের কোনো সেটআপ নাই। তাদের সেটআপটা হচ্ছে অনলি আমার বর্তমানের যে সময় প্রেক্ষাপট এই প্রেক্ষাপট ভিত্তিক। সে পলিটিক্স এ ডাকবে যে তুমি আসো আমার পলিটিক্সটা করো। তোমাকে আমি এই ইনকামটা করায় দিব। তোমাকে আমি এই দিক দিয়ে সুবিধা দিব। তোমাকে ওদিক দিয়ে সুবিধা দিব। দ্যাটস ওয়াই তুমি পলিটিক্সটা করো। তো এটা কি বেটার মনে হয় না যে ওই এই সুযোগ সুবিধা আরেকজনের বাস্তব সুযোগ সুবিধা দেওয়ার থেকে কেউ যদি বলে যে সে আখিরাতের সুযোগ সুবিধা দিবে এটার জন্য সে সমাজে ওয়েলফেয়ার পলিটিক্স করবে, সাপোর্ট করবে। আমি তো এটাকে আরো খুব গুরুত্বপূর্ণ মনে করি। যদিও আমি আজ পর্যন্ত দেখিনি জান্নাতের টিকিট কাউকে সেল করতে। বাট আমি এরকম বিচ্ছিন্ন অনেকগুলা অন্যান্য পার্টিদের দেখছি যারা বলতেছে যে অ্যা টিকিট দিলে জান্নাত পেয়ে যাবো। তো এই ব্যাপারটা আমার কাছে এটাই মনে হয়। আ ঠিক আছে এই বিষয়টা। আ তো জামাতের একটা বিষয় যদি আমি দেখি যে জামাত নারীদের কি সবসময় একটু পিছিয়ে রাখার চেষ্টা করে? কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, জামাত কিন্তু কোন নারীকে এখন পর্যন্ত প্রার্থী হিসেবে নমিনেশন দেয়নি। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আ দ্যাটস এ ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন। এখানে আসলে আমি যেহেতু আ জামায়াত ইসলামীর খুব বড় কোনো পদে নাই, তো সেটা আমি বলতে পারি না। তবে যেই রিপ্লাইটা আসছে এবং কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীলরা যেটা বলতেছেন যে, নারীদেরকে কোনো প্রার্থিতা দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে যে, এখন পর্যন্ত দেশের পরিবেশটা ওই পর্যায়ে পৌঁছায় নাই। নারীর নিরাপত্তার যে ব্যাপারটা আ ওই পর্যায়ে পৌঁছায় নাই যে, একটা নারী সে আ অবাধভাবে সে বিচরণ করবে, পুরো এলাকায় যাবে, প্রত্যেকটা জায়গায় মিটিং করবে, উঠান-বৈঠক করবে। বিভিন্ন আমরা দেখি যে একটা প্রার্থী কি পরিমাণ কাজ করে। তো জামায়াত ইসলামের দায়িত্বশীল যারা আছে তারা তাদের ভাষ্য হচ্ছে যে দেশের রাজ এ এ বর্তমান সময়ের যে প্রেক্ষাপট সেখানে নারীর এতটা নিরাপদ না পরিবেশ না যে তারা তাদের কোনো প্রার্থী দিতে পারে। এখানে আরেকটা প্রশ্ন তুমি আমাকে করতে পারো। সে ব্যাপারটা হচ্ছে যে ও ওটা কি বলে? যে একজনও প্রার্থী কেন পাওয়া গেল না? বা অন্যান্য দলের বিশেষ করে আমরা দেখতেছি যে অপোনেন্ট যারা বিএনপি তো তুলনামূলক অনেকগুলো নারী আসন আসছে। সেই ক্ষেত্রে তাদের রিপ্লাইটা হচ্ছে যে তারা কোনো না কোনো
কোটায়, জাস্ট লাইক একজন মন্ত্রী ছিলেন তার মেয়ে, বা একজন ছিলেন তার রাজনৈতিক অবস্থান খুব উচ্চ ছিলেন। তো এই যে একটা কোটা, একটা লিগেসি, সো ওই লিগেসি বেস নমিনেশন তারা কর্মী ক্রিয়েট করতে পারছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড জামায়াত ইসলাম যেহেতু তারা ক্যাডার ভিত্তিক দল, তারা যেহেতু লিগেসি ড্রপ আউট করে না, তো সেই ক্ষেত্রে ওরকম নারীকে তারা ওইভাবে উঠায় নিয়ে আসতে পারেনি। সো এই ক্ষেত্রে আমি, আমার কাছে মনে হয় যে, আবার আরেক দিক থেকে আমাকে নারী বিদ্বেষী মনে হয় না। কেন হয় না? যদি নারী বিদ্বেষী হইতো তাইলে তো উনি এই যে ৫% যে কোটার ব্যাপারটা জুলাই সনদে আসছে, আজকে যদি হা ভোট হয়ে যায় নেক্সট ইলেকশন থেকে, তার ৩০০ প্রার্থীর মধ্যে ৫%, ৩০০ প্রার্থীর মধ্যে ৫% মানে মিনিমাম ১৫ জন নারীকে তাদের অবশ্যই নমিনেশন দিতে হবে। সেক্ষেত্রে তো তিনি নোট অফ ডিসেন্ট দেন নাই। যদি নোট অফ ডিসেন্ট দিতেন তার একটা আপত্তি জাহির করতো। তাহলে আমি বুঝতাম যে আসলে নারী পলিটিক্স নিয়ে তার কোনো সমস্যা আছে। সো আমাকে কোনো দিক থেকেই মনে হয় না যে জামায়াত ইসলামীতে নারী বিদ্বেষী, নারী পলিটিক্স বা নারী ক্ষমতায়ন বিদ্বেষী তারা। খুব চমৎকার উত্তর দিয়েছেন আপনি। কিন্তু একটা জিনিস আসলে আপনার কাছে জানতে চাই যে জামাত যে জামাতের যে ইশতেহারটা আমরা দেখলাম সেটার মধ্যে আমরা দেখলাম যে নারীদের কর্মঘণ্টা তারা ৫ ঘন্টায় নিয়ে আসবে। এই বিষয় সম্পর্কে আপনি কি বলতে চান? এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, তুমি জামায়াত ইসলাম থেকে বলা হচ্ছে আমাদের দেশে নারী ভোটার হচ্ছে মানে হাফ, হ্যাঁ? প্রায় আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তো অর্ধেক নারীকে ভোটটাকে অ্যাট্রাকশন করার জন্য রাজনীতিবিদরা বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। আমার কাছে আমি ওইটাই দেখি। তো এই যে নারীদেরকে যে বলা হয়েছে ৫ ঘন্টা কর্মদিবস পালন করবে, আমি যতটুকু শুনছি যে এটা যেসব মহিলারা তাদের বাচ্চা আ জন্মদানের পরের যে পিরিয়ডিং যে সময়টা, সেই সময়টা যেন সে বাচ্চা লালন-পালন করতে পারে, সেই ক্ষেত্রে ও সময়টা যেন কমায় দেওয়া যায়। আর যেহেতু আমরা একটা ব্যাপার লক্ষ্য করি যে বাংলাদেশ জামায়াত ইসলামীতে সবচেয়ে বেশি নারীদের পার্টিসিপেশন বেশি, প্রায় ৪২-৪৩% তাদের নারী কর্মী, এবং তাদের মধ্যে পেশাদার নারী সবচেয়ে বেশি। সো দ্যাটস ওয়াই সে তো চাবেই যে তার নারীদেরকে সে একটা সুযোগ সুবিধা নিয়ে আসার জন্য। হ্যাঁ? এবং ঠিক তার পাশাপাশি ৩ ঘন্টা কাজ কমায় দিয়া যে কথাটা বলা হইছে যে সরকার সেটার জন্য পে করবে। তো এই পেমেন্টের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় না খুব বেশি ক্লিয়ার করা হইছে। কিন্তু পদক্ষেপটা খুব ভালো। এখন যে কালো চশমা যে দেখবে সব কালো দেখবে। হলুদ চশমা পড়লে সবাই হলুদ দেখবে। এখন বিএনপিও কিছু জায়গায় বলেছে যে মাতৃকালীন ৬ মাসের ছুটি দেওয়া হবে। তো এই জিনিসগুলাকে আমি পজিটিভলি দেখি। যত রাজনৈতিক দলগুলা এগুলা বলতেছে, এটা আমি মনে করি এটা ভালো কাজের প্রতিযোগিতা। এগুলো নিয়ে আসলে ক্রিটিসাইজ করার আসলে কিছুই না। তো যাই হোক, নারীদের নিয়ে অনেক ভালো কথা জানলাম আপনার কাছ থেকে। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জামাত কি আসলে খেলাফতে বিশ্বাসী? আর যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে তারা গণতন্ত্রের সাথে কিভাবে খেলাফতকে নিয়ে আসবে? আ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো যে, আমরা খিলাফতে বিশ্বাসী কিনা, বা খিলাফত বলতে আমরা যেটা বলি যে ইসলামী শরিয়াতে বিশ্বাস কিনা। আ আমি যেহেতু একজন আলিম না, কিন্তু আমি আলিমদের রেফারেন্স দিয়ে বলতে পারি। যেমন আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে, "কোন ব্যক্তি যদি মনের মধ্যে এজ এ মুসলিম হিসাবে মনের মধ্যে শরিয়া দ্বারা শাসিত হওয়াকে অপছন্দ করেন, সেই ক্ষেত্রে তিনি পূর্ণাঙ্গ ঈমানদার নয়।" আমাদের মুমিন হওয়ার, ঈমানদার হওয়ার জন্য বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের শরিয়া দ্বারা শাসিত হওয়ার ইচ্ছা লালন করতে হবে মনে। মন থেকে অবশ্যই আমাদের মানতে হবে ডেফিনিটলি এজ এ মুসলিম হিসেবে। আচ্ছা, সেটা আমি মানি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে খিলাফার ইসলামী শরিয়া যে ব্যাপারটা, এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। এটা আমরা যদি এটা নিয়ে আমি মনে করি যে একদিন আসুন আমরা একটু কথা বলি। আমরা আরেকটা পডকাস্টে আমরা থাকি। এই ব্যাপারে আমি বিস্তারিত বলব। শর্টে বলি, আধা ১ মিনিটে বলি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের ১৩ টা বছর উনি মক্কায় জীবনযাপন করেছেন, এবং সেই সময়টা তিনি ধৈর্য, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ধৈর্য ধারণ করা, এবং জ্ঞানে, গুণে, এবং মক্কি যে সূরাগুলো আমরা বলি এগুলা নাজিল হয়েছে সেই ১৩ বছরে। সেই ১৩ বছরের হচ্ছে সর্বাত্মক ধৈর্য এবং সর্বাত্মক দাওয়াতি কাজ করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপরে হিজরতের পর মদিনার যে ১০ বছর, সেই ১০ বছর হচ্ছে তার আ উনার সময়কাল হচ্ছে ইসলামকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়, এবং একটা পূর্ণাঙ্গ ইসলামিক খিলাফার রাষ্ট্রকে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি কেউ বলি যে আমরা কেউ কি ১০০% আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে, "তুমি কি ১০০% মুসলিম?" অবশ্যই ডেফিনিটলি বলব ১০০% মুসলিম না। জি না। কিন্তু তুমি কি ১০০% কাফের? জি না। সো এই ক্ষেত্রে আমরা
যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে তোমার ইসলামিক র্যাঙ্ক হচ্ছে 90%, তুমি সব মানতেছো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, সব করতেছো, তুমি 90% ইসলাম মানতেছো। আমি ধরো 4 ওয়াক্ত নামাজ পড়তেছি, সবকিছু মিলাইতেছি, হাইপোথেটিক্যালি বলতেছি যে 70% আমি মুসলিম। তা 100% তো আমরা হতে পারছি না, তার মানে কি আমরা মুসলিম না? অবশ্যই আমরা মুসলিম। কিন্তু অবশ্যই। আমাকে চেষ্টা করতে হবে যেন আমরা ইসলামটাকে যেন সর্বাত্মক মানতে পারি। ঠিক একইভাবে আমরা যেহেতু একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র, সেই ক্ষেত্রে আমি আমার সংবিধানটাকে যদি আমি ওন করি, সেই ক্ষেত্রে আমি 100% সত্য, আমি তো কালকেই চাইলে সুদ থেকে বেরিয়ে যেতে পারতেছি না। কারণ আমরা যে ব্যাংক ইউজ করতেছি, যে ব্যাংকের আন্ডারে আমরা ইউজ করতেছি বাংলাদেশ ব্যাংক, সে তার ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে পরিচালনা করতেছে। অবশ্যই আমরা ইন্টারেস্ট সাথে রিলেটেড। তা 100% কিন্তু আমাদের এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা করতে পারছি না। কিন্তু আমরা চাইলে ম্যাক্সিমাম ইসলামিক এক্সারসাইজটা তো আমরা করতে পারি, তাই না? জি, সেই অবশ্যই। ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বর্তমানে যে এক্সিস্টিং সিস্টেম, এটাতে আমরা প্র্যাকটিস মোর অ্যান্ড মোর আমরা প্র্যাকটিস করে করে আমরা ওই পর্যায়ে যাই, যেই পর্যায়ে আমরা সর্বাত্মক ইসলামটা মানতে পারি। এবং আল্লাহ পাকের যদি হুকুম থাকে এবং আমাদের যদি ও, বিশ্বের বিশ্বায়ন, বর্তমানে যে বিশ্বায়নে আমাদের ওরকম পার্সপেক্টিভ তৈরি হলে আমরা অবশ্যই ইসলামী খেলাফার দিকে আমরা অবশ্যই সেখানে মন নেব। আসলে আপনারা গণতন্ত্রকে কিভাবে ইসলামী শরিয়ার সাথে কানেক্ট করবেন? যেখানে আমরা অলরেডি দেখছি অনেক ইসলামী দল আছে, তারা বলছে যে গণতন্ত্র হচ্ছে টোটালি হারাম। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি বললা যে কিভাবে আমরা ইসলামী খিলাফার দিকে বা ইসলামী শরিয়ার দিকে আমরা কিভাবে গণতন্ত্র থেকে মুভ করব। দেখো, মুভ করার অনেক ওয়ে আছে। এখন একটা ব্যাপার আমি তোমাকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে রাখি। আমরা যেহেতু মুসলিম, আমরা মানি যে কোরআন এবং হাদিস এটা অপরিবর্তনযোগ্য। এটা আল্লাহ পাককে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এটা অপরিবর্তনীয়। কিন্তু আমাদের সংবিধান, বর্তমান সংবিধান হচ্ছে পরিবর্তনীয়। এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি কিন্তু 3 বার সংবিধান সংশোধন করে 4 বার সংবিধান সংশোধন করেছেন এবং 5ম সংশোধন করছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সো এরকম এই পর্যন্ত প্রায় 13-14 বার আমাদের সংবিধানটা পরিবর্তন হয়েছে। এবং আপকামিং সময় আমাদের যে বর্তমান সময়ে যে হা বোর্ডে যদি জয়যুক্ত হয়, তাহলে জুলাই সনদ এটাও কিন্তু একটা সাংবিধানিক পরিবর্তন। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা সংবিধানটাকে চেঞ্জ করতে পারতেছি। সো আমাদের সংবিধানের সাথে আমাদের ইসলামিক যে থট গুলার সাথে আমাদের সাংঘর্ষিক যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব জনগণের সম্মতির সাপেক্ষে সেই ব্যাপারগুলোকে ফিক্স করা, অথবা সেই যে ব্যাপারগুলোকে আমরা আরো সংশোধন করব, জিনিসগুলোকে আমরা আরো সুন্দর করব। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্বারা গড়া আমাদের দেশ, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পেতে গেলে আমাদের অবশ্যই আমাদের একটি ইসলামিক খিলাফা, ইসলামী শরিয়া মতাদর্শের একটি রাষ্ট্রে আমাদের থাকতে হওয়ার বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে কিন্তু বের হয়ে গেছে যে আপনারা আসলে খেলাফত গঠন করবেন না। তো এই বিষয় নিয়ে আপনার মতামতটা কি? যেটা বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারটা, এটা নিয়ে আমি আসলে ওরকম ভাবে আমি মন্তব্য করতে চাই না। কারণ একটা রাজনৈতিক দলের থাকারও তার ইচ্ছা থাকতে পারে, না থাকারও তার ইচ্ছা থাকতে পারে। তার কাছে যদি মনে হয় ইসলামিক কায়েম করবেন, এটা তার বিষয়। বাট উনি এখন যে আলাদা হয়ে গেছিলেন, আলাদা হয়েও তো উনি ইসলাম কায়েম করতে পারবেন না। তো একটু আগে আমি যেটা তোমাকে বললাম যে তুমি 100% মুসলিম আর তুমি 90% মুসলিম, তো আমি 70% মুসলিম। তো উনি যদি 100% ইসলাম মানতে পারবে না, আমি এই চিন্তা করে আমি এমন একটা কিছু করলাম যেটাতে আমি 20% আমি ইসলামকে নিয়ে আসতে পারবো না। উনি তো পাওয়ারে আসতে পারবেন না এককভাবে। এটা তো বাস্তবসম্মত। তোমার কি মনে হয় যে উনি এককভাবে পাওয়ারে চলে আসবে? তো এটাই। উনি যদি না আসতে পারে, বাস্তবসম্মত থাকতে হবে তো। আল্লাহ পাক আমাদের তো বাস্তব চেহারা আমাদের দেখতে হবে তো দুনিয়ার। তো যদি উনি ওনারা যে আমাদের সাথে জোট ধরতেন, হয়তোবা ওনারা একটা ভালো পজিশন যাইতেন, একটা মন্ত্রিত্ব নিতেন। তখন ওনারা যতটুক করার অ যেই পরিবেশটা তৈরি হইতো। তো এখন তো উনারা কয়টা সিট পাবে এটা আপকামিং সময়ে দেখারই বিষয়। বাট এটা নিয়ে আমি কোনো নেগেটিভ বা পজিটিভ আমি মন্তব্য করব না। তো যাই হোক, এই প্রেক্ষাপটে আমাদের জুলাই সনদের কথাটাও তুলে আসলো। তো আপনার কাছে জানতে চাবো ভাই যে এই বিষয় সম্পর্কে আপনার মতামত। এখন ধরো অনেক ব্যাপার আছে। যেমন ধরো আপকামিং সময় আমাদের হা ভোট এবং না ভোটের জুলাই সনদে যে ব্যাপারটা আসছে, আমরা কিন্তু অনেক সময় অনেক আলেমরা বলে এটা ইসলামের বিজয়। এখন আপনি বলতে পারেন ভাই এটা দিয়ে কি ইসলামী শরিয়া কায়েম হয়ে যাচ্ছে, এটা বিজয় কিভাবে? বিজয়টা হচ্ছে, আমি এরকম অনেক ব্যাপার আছে যা আমাদের সংবিধানে আছে, যেটার কারণে, যেটার সূত্র ধরে আমাদের দেশে ফ্যাসিজম তৈরি হয়, যেটা ধরে আমাদের দেশের স্বৈরাচার তৈরি হয়। তো স্বৈরাচারের জন্য জনগণ রক্ত দিতেছে, ফ্যাসিজমের জন্য স্বৈরাচার জনগণ রক্ত দিতেছে। তো এখন এমন কিছু যেন করা যায় না ফ্যাসিজম না আসে। তো ঘটনা হচ্ছে, আপনি যখনই একটা এরকম বাংলাদেশে কিছু আইন আছে যেটাতে জনগণকে জুলুম করা হয়, সেইখান থেকে যখন পরিবর্তন করে কিছুটা ইয়া হয়, এই জুলুমাত ইলা নূর, যখনই
মানুষকে বেশি খারাপের থেকে যখন আপনি কম খারাপে যাবেন, এটাই ইসলাম। কম খারাপ থেকে যখন আপনি আরো কম খারাপে যাবেন, এটাই ইসলাম। যেটা আমি যতটুকু বুঝি। তো ব্যাপারটা এটাই যে জুলাই সনদে এরকম অনেক ব্যাপার আমি এটার রিফ্লেকশন আমরা দেখতে পারতেছি। তো ইমন ভাই আপনি খুব চমৎকার যুক্তি দিলেন, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম ব্যক্তি আসিফ মাহতাব স্যার এবং হচ্ছে আমাদের বাইতুল মোকাররমের যে খতিব আছেন, তারা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে নেই, তারা আসলে না ভোটের পক্ষে। আবার অন্যদিকে যদি আমরা দেখি আমাদের স্কলার মিজানুর রহমান আজহারি, তিনি কিন্তু আবার হ্যাঁ ভোটকে প্রমোট করছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ যেটা বলছো। আমি অ্যাকচুয়ালি আমাদের সম্মানিত বাইতুল মোকাররমের খতিব সাহেবের বক্তব্যটা আমি পুরোটা শুনি নাই। বাট আসিফ মাহতাব সাহেবের ব্যাপারটা আমি শুনছি। এখন উনি যে জন্য না করতেছে সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের জুলাই সনদের মধ্যে যেহেতু আমাদের এই কমিশনগুলা করা হচ্ছে আমাদের পশ্চিমা সভ্যতা থেকে সাথে কানেক্টেড, আমাদের যেসব বুদ্ধিজীবীরা কানেক্টেড আছেন এবং তাদেরকে দিয়ে এই কমিশনগুলা করা হয়েছে এবং তার অনেক কিছু সেই রিফ্লেকশনটা আমরা পশ্চিমা রিফ্লেকশন কিছু কিছু ব্যাপার আমরা দেখতে পাই এবং কিছু কিছু ব্যাপার আমি তোমাকে হাতে ধরে আমি দিতে পারবো। যেমন ধরো এক্সাম্পল আমি দু একটা উদাহরণ দিই অল্প সময়। যেমন ধরো শিক্ষাক্ষেত্রে ইনক্লুসিভিটি। তো শিক্ষাক্ষেত্রে ইনক্লুসিভিটি বলতে সেখানে যত ধরনের যৌন শিক্ষা আছে এবং পরস্পর মানে এই অবাধ যৌনতা এই জিনিসগুলোকে স্বাভাবিককরণ করার চেষ্টা করা হবে এবং আমরা যে জিনিসগুলো দেখি এলজিবিটি কিউ দেখি, ট্রান্সজেন্ডার দেখি, এই ব্যাপারগুলোকে স্বাভাবিককরণ করা হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে করার চেষ্টা করতে পারে। যেহেতু সংবিধানে আছে সেহেতু এটার সাথে রিলেটেড যে পার্সন গুলো আছে তারা এই পারসেপশন গুলো নিয়ে আসবে। তারপরে যেমন নিয়ে আসতেছে যে তারা গাইড এটাকে বলে তাদের মানে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার আছে যে ব্যাপারগুলো ঘুরে ফিরে কেন জানি ওই এলজিবিটি কিউ কে নিয়ে আসে। যে অবাধ স্বাধীনতা তাকে হিউম্যান ডিগনিটি, যেমন হিউম্যান ডিগনিটি নিয়ে আসছে। হিউম্যান ডিগনিটি পশ্চিমে আমরা হিউম্যান ডিগনিটি বলতে আমরা বুঝি কি? আমরা গ্রিসের রাস্তায় দেখছি মেয়েরা মেয়েরা তুমি ক্যান ইমাজিন মেয়েরা তার শরীরে কোনো কাপড় রাখছে না প্রোটেস্ট করার জন্য যে আমরা কাপড়ের স্বাধীনতা চাই। অদ্ভুত ধরনের মানে আমরা ব্যাপার দেখতেছি। তো তারপরে ইভেন ওটাকে সমর্থন করতেছে গ্রেটার থুনবার্গ যে মহিলা ভদ্র মহিলা নারী অধিকার কর্মী উনিরা সমর্থন করতেছে। তো তুমি এটা ভাবতে পারো যে হিউম্যান ডিগনিটি বলতে কোথায় আমাদের যাচ্ছে হিউম্যান ডিগনিটি? তো সবাই তো ভাই একরকম না। তো একরকম না কিন্তু প্র্যাকটিসটা তো আমরা ওটা করতেছি তাই না? তো এই জিনিসগুলো তো নিয়ে আসা হচ্ছে। এই জিনিসগুলো তো স্পর্শকাতর ব্যাপার। এই জিনিসগুলাকে এখানে প্রমোট করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই আসিফ মাহতাব স্যার বলতেছেন যে প্রয়োজনে আমার ওইটার দরকার নেই, প্রয়োজনে আমার জুলাই সনদের দরকার নেই। কিন্তু আমরা বৃহত্তর প্রেক্ষাপটে হাজারী সাহেব যেটা বলছেন সেটা আমি 100% সমর্থক। কারণ আমরা জাতীয় স্বার্থে জুলাই সনদের যে ব্যাপারটা আমাকে বলতেছো এটা নিয়ে আসলে তোমাকে আরেকটা এপিসোড করতে হবে। আমি তোমাকে একদম বিস্তারিত ব্যাপারে আমি কথা বলতে পারবো। বাট জুলাই সনদে যে জিনিসগুলো করা হচ্ছে কেউ ইন্টারনেট কখনো ব্ল্যাক আউট করতে পারবে না। কেউ কখনো বিচার বিভাগের একটা বড় স্বাধীনতা নিয়ে আসতেছে। এখানে আরো ব্যাপারগুলো নিয়ে আসতেছে কি যে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে ধরে প্রত্যেকটা জায়গায় স্পিকার নিয়োগের ক্ষেত্রে উপ স্পিকার নিয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিরোধী দলীয় নেতার একটা বড় রোল এখানে প্লে করা হবে। একজন দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না। যদি আমার মনে হয় না এটা খুব বেশি ইফেক্টিভ হবে। স্বৈরাচার হলে তো স্বৈরাচার হবেই। সে ঘুরে ফিরে সংবিধান নিয়ে খেলা করবে। এটার একটা ষড়যন্ত্র অনেক উদাহরণ আমাদের আশেপাশের বিশ্বের অন্যান্য দেশে আছে। তো এই ব্যাপারগুলো আছে। তারপরে অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় খুব বেশি পজিটিভ এবং সবচেয়ে বড় জাতীয় স্বার্থটা হচ্ছে আমাদের অভ্যুত্থান। কেননা আমাদের লাস্ট রিসেন্ট যে ফ্যাসিস্ট রেজিমে এরকম কিছু আইন পাস করা হয়েছে যে কেউ যদি সংবিধানের উপরে হাত দিতে চায় সেই ক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে। তার জন্য তো যাই হোক, জুলাই সনদ এবং জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। তো আপনার কাছে কি মনে হয় না যে জামাত ইসলামের এমন কিছু কর্মকাণ্ড যেগুলো তাদের করা উচিত হয়নি, বাট তারা করেছে, বা তারা আরো বেটার কিছু করতে পারতো? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে কিছু কাজ আছে যে জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বের দ্বারা কিছু, কিছু ল্যাকিংস হচ্ছে। যার মধ্যে আমি মনে করব অন্যতম হচ্ছে আওয়ামী কিছু কথা আছে যেগুলো আওয়ামী লীগ ত্যাগ করতো বিএনপিকে সেই জিনিসগুলো তারা ইউজ করতেছে। ঠিক একইভাবে বিএনপিও আওয়ামী লীগের কিছু তাদের আওয়ামী কিছু ন্যারেটিভ আছে সেটা দিয়ে ঘায়েল করার চেষ্টা করতেছে জামায়াত ইসলামকে। যেমন বিএনপি সবসময় ৭১ নিয়ে জামায়াত ইসলামকে হাত করার চেষ্টা করে যেটা আওয়ামী লীগ সবসময় করেছে। ঠিক একইভাবে আমি দেখতেছি যে কিছু গুরুত্বপূর্ণ জামায়াতের ব্যক্তিবর্গ বিএনপিকে দুর্নীতিবাজ বলতেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তারপরে তারেক জিয়ার যে আগে যে খাম্বা তারেক বানানো হয়েছিল প্রথম আলোর দ্বারা। তো এই জিনিসগুলাকে যে বয়ানগুলাকে আওয়ামী বয়ানগুলাকে যে উৎপাদন করতেছে এই জিনিসগুলোকে আমি খারাপ দেখি। যেগুলো বাস্তবসম্মত তো অনেক কিছু হইতেছে সেই জিনিসগুলোকে আপনারা কেন পিক করতেছেন না? আর আরেকটা ব্যাপার যেটা বললা যে জামায়াত
করতে পারতো মোরওভার আমার কাছে মনে হয় ওরা অনেক কিছুই করতে পারতো। এটার জলজ্যান্ত উদাহরণ আমাদের ঢাবি ছাত্র শিবির। ঢাবি ছাত্র শিবির একটা ভার্সিটির মধ্যে তারা এত কিছু চেঞ্জ নিয়ে আসছে। তারা বাস নিয়ে আসছে, তারা স্টুডেন্টদের জন্য বাস নিয়ে আসছে। এত চমৎকার ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে। সেই ক্ষেত্রে যারা সিনিয়র তারা এই এরকম অনেক কিছু আনতে পারতো। নারীদের জন্য বাসের সার্ভিস চালু করতে পারতো। কর্মঘণ্টা নিয়ে তো বিতর্ক ভালো, কিন্তু এর থেকে অনেক ভালো করা সম্ভব। তারা বাস নিয়ে আসতে পারতো। তারা এই যে বাজেট যে ৮% তারা জিডিপির খরচ করবে, ৬% বাজেটও অনেক। যদিও দুর্নীতি করে ৩-৪% তো খাইয়েই ফেলায়। যেহেতু জামাত আসতেছে যেহেতু তাদের ভাষ্য জামায়াতের ভাষ্য মতে তারা এই দুর্নীতিটা হতে দিবে না। সো ৬% বাজেটও অনেক। সো বাকি অনেক প্রপোজাল দিতে পারতো। বাট আমার মনে হয় অনেক হয়তোবা আমি তাদের উপর অনেক ইয়া করি যে যতটুকু করছে আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো। বাট আপকামিং সময় মনে করি যে অনেক বেটার পলিটিক্স এবং বেটার প্রপোজাল তারা জনগণের জন্য নিয়ে আসবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইমন ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমার সকল দর্শককে। তো প্রিয় দর্শক মন্ডলী, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্ট কে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।